আসলে উনি এই আইনের শাসন বা সাংবিধানিক শাসন বা কোর্টের যে বক্তব্য যেটা ওনার বিরুদ্ধে যায়, উনি সেগুলো মানেন না। চিফ সেক্রেটারিদেরও নিশ্চয়ই উনি এই ধরনের অর্থ সচিবকে এই ধরনের কোনো অ্যাসিওরেন্স হয়তো দিয়েছেন, যার জন্য তারা ভয় পাচ্ছেন না। ডিএতে হচ্ছে ডিএর টাকা উনি দেবেন না, তার কারণ হচ্ছে যে এখান থেকে কোনো কাটমানি পাবেন না, সেই জন্য আমাদের ওপরে রোলার চালাচ্ছেন। এখন ক্ষমতা আমার হাতে আছে, সেই জন্য গায়ের জোরে টাকা দেবো না। এই টাকা পাওয়ার ব্যাপার তো দেখা যাচ্ছে যে কয়লা বালি এসবের যে লিপস অ্যান্ড বাউন্সের কথা আপনারা জানেন, চাকরি চুরি জানেন আপনারা, যে তো এই টাকার উৎস তো সেই জায়গা থেকে আছে। এইখানে ওইটাই তো বললাম, দুটো কারণ। একটা হচ্ছে যে উনি কাটমানি পাবেন না, আর দুই হচ্ছে যারা নিজেদের মেধায় চাকরি পেয়েছিল তাদের উনি পেনশন এই ডিএর টাকা দেবেন না। আর একটা মিথ্যে কথা বলেন যে পেনশন নাকি উনি দেন। এটা তো অনেক নজির আছে যে চিফ সেক্রেটারি বা ডিপার্টমেন্টাল সেক্রেটারি এরা যদি কোর্টের অর্ডার না মানে তাহলে তাদের জেল অবধি হতে পারে। এটা কয়েকটা ক্ষেত্রে হয়েওছে। বলেছিলেন যে উনি আইন টাইন কিছু মানেন না, এর আগে বলেছিলেন যে কোর্ট যাই বলুক আমার ইচ্ছে হলে আমি দেবো। সরকারের কতটা সদিচ্ছা না থাকা অবস্থায় এতটা আইনি প্রক্রিয়া লম্বা করতে হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চকে, এরপরেও কতটা লড়াই বাকি রয়েছে? আমরা জানি যে এই সরকার কোনো কোর্টের আদেশ মানে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর নিয়ে ওখানে গিয়ে বলছেন যে এসআইআর ঠিক মতো হচ্ছে না, আইন মেনে হচ্ছে না। বা বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তাকেও জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সময় গণতন্ত্র বাঁচানোর জন্য খুব আবেদন করেছিলেন, এসব আমরা দেখেছি। কিন্তু এগুলো কোনো রকম উনি শুধু নিজে বাঁচবার জন্যে বা নিজে ক্ষমতা ধরে রাখার জন্যে উনি এই কাজগুলো করে। আসলে উনি এই আইনের শাসন বা সাংবিধানিক শাসন বা কোর্টের যে বক্তব্য যেটা ওনার বিরুদ্ধে যায়, উনি সেগুলো মানেন না। তো এই মহার্ঘ ভাতার যে আদেশনামা গত বছর মে মাসে বেরিয়েছিল যে 2009-এর রোপার যে বকেয়া 25% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে অবিলম্বে। সুপ্রিম কোর্ট প্রথমে বলেছিলেন যে 50% দিন, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হলো যে না, আমাদের কোমর ভেঙে যাবে, কম করে দিতে হবে। বললো ঠিক আছে 25% দিন। তো সেটা তখন মানেনি, সেটা নিয়ে আমরা আদালত অবমাননা মামলা করা হয়েছিল। তো তারপরে তখন সুপ্রিম কোর্ট বলেন যে না, আমরা সবটা একসাথে শুনবো, মূল মামলা এবং কন্টেম্প শুনবো। এবং তারপরে গত 8ই সেপ্টেম্বর 2025 সেই শুনানি শেষ হয় এবং 5ই ফেব্রুয়ারি 2026 তার রায় বেরোয়। সেই রায়তে বলে যে অবিলম্বে সরকারকে এই 25% যেটা তারা গত মে মাসে বলেছিল সেইটা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। তো তারপরে এবং বাকি যে 75% সেটা তারা একটা কমিটি করে দেয়, যে সেটা তারা হিসেব করে 31শে মার্চের মধ্যে সেই টাকা দিতে হবে এবং 15ই এপ্রিল 2026-এর মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে সাংবাদিক সম্মেলন করে বললেন যে ওটা নাকি উনি কোর্টের অর্ডার দেখেননি। কোর্টের অর্ডার না দেখেই উনি বলে দিলেন যে ওই কমিটিতে নাকি ওনাদের কোনো লোক রাখা হয়নি। তো এটা ওনার একটা বিশেষ ক্ষমতা যে উনি কোর্টের অর্ডার না দেখেই বলে দিচ্ছেন থট রিডিং করে যে ওখানে কি লেখা আছে। যাই হোক, কমিটি করে এবারে বলছেন যে তারপরে দ্বিতীয় দফায় সাংবাদিক সম্মেলন করে বলছে যে না, ওটা হচ্ছে সাব জুডিস ম্যাটার। তারপরে তৃতীয় দফা হচ্ছে কি না, একটি নির্দিষ্ট চ্যানেল, সেখানে উনি সাক্ষাৎকার দেওয়ার সময় তখন বলছেন যে ওটা নিয়ে আমি কোনো কথা বলবো না, ওটা হচ্ছে তিন এই রাজ্য সরকার যে কমিটি করেছে আর ওদিকে সুপ্রিম কোর্ট যে কমিটি করেছে তারা আলোচনা করে মেটাবে। এটা তো বড় আজব কথা। রাজ্যের প্রধান হচ্ছেন উনি, মুখ্যমন্ত্রী, ওনার সই ছাড়া কি কোনো ফাইল বেরোবে? ডিএর যে 25% ওনার সই ছাড়া তো বেরোবে না। তো এইসব চালাকি উনি রাজ্যবাসীর সঙ্গে এবং সরকারি কর্মচারী, শিক্ষক, তাদের সাথে দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন। এবং বলেছিলেন যে উনি আইন টাইন কিছু মানেন না, এর আগে বলেছিলেন যে কোর্ট যাই বলুক আমার ইচ্ছে হলে আমি দেবো। আর যখন ক্ষমতায় ছিলেন না তখন বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তো এই জিনিস উনি চালিয়ে যাচ্ছেন। তো তার বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চই ওনাকে জব্দ করে দিতে পেরেছে, সমস্ত মুখ বন্ধ করে দিতে পেরেছে যে এটা যে কর্মচারীদের অধিকার, এটা আজকে প্রতিষ্ঠা হয়েছে। তো সুতরাং ওনাকে সেটাকে দিতেই হবে। এবং পাশাপাশি আমরা এই যে আইনের আজকে আমরা সুপ্রিম কোর্টে এর আগে চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছিলাম যে আপনি আদালত অবমাননার দায় পড়বেন, তাও কিছু শোনেনি। এই জন্য আজকে সুপ্রিম কোর্টে আমরা জানিয়েছি যে আদালত অবমাননা করা হচ্ছে। এবার আইনি লড়াই চলবে এবং পাশাপাশি আমাদের রাস্তার লড়াইও চলবে।
আজ সুপ্রিম কোর্টে আদালত অবমাননার যে মামলাটি ফাইল করা হয়েছে, এই ক্ষেত্রে অর্থ সচিব এবং মুখ্য সচিবকে মূলত দায়ী করা হয়েছে। তাদের কতটা ঘুরপাকে পড়তে চলেছে তারা তারা কি বুঝতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কিছু না হলেও তারাই আসলে বিপদে পড়বেন? হ্যাঁ, এটা তো অনেক নজির আছে যে চিফ সেক্রেটারি বা ডিপার্টমেন্টাল সেক্রেটারি এরা যদি কোর্টের অর্ডার না মানে তাহলে তাদের জেল অবধি হতে পারে। এটা কয়েকটা ক্ষেত্রে হয়েওছে। তারা কি বুঝতে পারছেন? তারা বুঝতে পারছেন, কিন্তু তারা বুঝতে পারলে কি হবে? এই যে একজন প্রাক্তন যে আপনারা দেখছেন যে মুখ্য সচিব ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়, তিনি একজন আইএএস ক্যাডার, প্রধানমন্ত্রী সবাই যাননি, তার জন্য তার পেনশন বন্ধ হয়ে গেছে। এবার পেনশন বন্ধ হয়ে গেছে, তাকে মুখ্যমন্ত্রী 2.5 লক্ষ টাকা দিয়ে মাসে পুষে রেখেছেন। জনগণের টাকা, আপনার আমার করের টাকায়, কোনো তার দেওয়ার কোনো অধিকার নেই, কিন্তু উনি দিয়ে দিয়েছেন। ঠিক একইভাবে এই আমলাদেরও নিশ্চয়ই উনি সেই রকম ইঙ্গিত দিয়েছেন যে চিন্তার কিছু নেই, আমি যতদিন আছি ততক্ষণ আমি কোনো কিছু হলে আমি টাকা দিয়ে সেসব ম্যানেজ করে দেবো। সেইটাই উনি সেই অ্যাসিওরেন্স দিয়েছে বলেই নিশ্চয়ই এইসব আমলারা ভয় পাচ্ছে না। কারণ এত টাকা পাচ্ছেন করে এত হ্যান্ডেল করছেন না, এত টাকা পাওয়ার ব্যাপার তো দেখা যাচ্ছে যে কয়লা বালি এসবের যে লিপস অ্যান্ড বাউন্সের কথা আপনারা জানেন, চাকরি চুরির কথা বলেন, জানেন আপনারা যে সেখানে পরিষ্কার সংবাদপত্রে বেরিয়েছে যে যুব প্রভাবশালী নেতা, তার কাছে ঠিকমতো টাকা পৌঁছচ্ছে না বলে পার্থ চ্যাটার্জি জেল হয়েছে, যদিও তার নামটা দেয়নি। এখন সেই যুব প্রভাবশালী নেতা কে এটা বোঝাই যাচ্ছে, বাংলার যুবরাজ যিনি। তো এই টাকার উৎস তো সেই জায়গা থেকে আছে, সেই জন্য টাকা দিয়ে সমস্ত জায়গা থেকে উনি, এবং সাম্প্রতিককালে ভোটের সময় এই এসআইআরের সময় ধরা পড়েছে যে কীভাবে আমলারা তারা দুর্নীতি করছিল, এবং সেই দুর্নীতিবাজ আমলাদের তাদের যখন এফআইআর করতে বলা হয়েছিল এই সরকার করেনি। তারপরে মুখ্যমন্ত্রী এখন বলছেন যে না, এফআইআর আমাকে করতে হয়েছে কিন্তু আমি ওদের প্রমোশন দেবো, এইসব কথা বলে উনি আমলাদের এইভাবে যারা দুর্নীতিগ্রস্ত আমলা তাদের বাঁচানোর চেষ্টা করছেন। তা চিফ সেক্রেটারিদেরও নিশ্চয়ই উনি এই ধরনের অর্থ সচিবকে এই ধরনের কোনো অ্যাসিওরেন্স হয়তো দিয়েছেন, যার জন্য তারা ভয় পাচ্ছেন না। কিন্তু তারা যে নিজস্ব যোগ্যতায় যে একটা আইএএস অফিসার হয়েছেন, আশা করব যে তারা সেই মেরুদণ্ড সোজা রেখে সেই কাজটা করবে। আবার অন্যদিকে ডিএ দেওয়ার টাকা নেই, কিন্তু এই 500 টাকা করে বাড়িয়ে যে 10,000 কোটি টাকা যে ধার্য করা হয়েছে, সেই টাকায় 25% ডিএ দেওয়া হয়ে যেত, তাহলে সেইটা নেই, অথচ এইদিকে ডিএতে হচ্ছে ডিএর টাকা উনি দেবেন না। তার দুটো কারণ, একটা হচ্ছে যে এখান থেকে কোনো কাটমানি পাবেন না, ও কাটমানি তো নেই এখানে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার বলুন, এই যুবসাথী চালু হবে, বা লক্ষ্মীর কি ভাগ, ওই লক্ষ্মীর ভাণ্ডার, হ্যাঁ, কন্যাশ্রী, এসব যে আছে এখানে সব জায়গায় আপনারাও জানেন যে সেখানে কাটমানির ব্যাপার আছে, যে যারা ওই রাজনৈতিক দলকে সমর্থন করে না তাদের সেই টাকা বন্ধ করে দেওয়া হয়, অথচ সরকারি টাকা। এবং বহু অ্যাকাউন্ট দেখা যাচ্ছে পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, কিন্তু এখানে তো সরকারি কর্মচারীদের যে এইচআরএমএসের মাধ্যমে যে বেতন হয়, সেখানে তো এই দুর্নীতির সুযোগ নেই, সেখানে তাদের টাকা সেখানে ঢুকবেই, তো সুতরাং সেখান থেকে টাকা পাবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার রাজনৈতিক কেরিয়ার তো শুরু হয়েছিল একটা ভুয়ো ওই ডক্টরেট ডিগ্রি নিয়ে, সে যে ইউনিভার্সিটির কোনো অস্তিত্ব নেই। তো যারা এইরকম ভুয়ো ডিগ্রি নিয়ে যারা কাজকর্ম করে, তারা প্রকৃত শিক্ষিত, প্রকৃত মেধাবী, প্রকৃত ডিগ্রিধারীদের তারা ঘৃণা করে। উনি সেই দলেই পড়েন, এবং উনি ক্ষমতা পেয়েছেন বলে এই আমাদের মতো মেধাবী যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, যে যোগ্যতা ওনার নেই, সেই জন্য আমাদের ওপরে রোলার চালাচ্ছেন। এখন ক্ষমতা আমার হাতে আছে, সেই জন্য গায়ের জোরে টাকা দেবো না। এই দুটি কারণেই উনি আমাদের টাকা দেবেন না, ন্যায্য পাওনা দেবেন না। উনি সেখানেই দেবেন যেটা বলছে যে যেটা ওনার ভোট আসবে, আবার বলছেন যে না, ভোটের দিকে তাকিয়ে নাকি এইসব প্রকল্প করেননি। তাহলে গত বছর কেন করেননি? যুবসাথী গত বছর কেন করেননি? গত বছর লোকসভার মুখেই আপনি লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়েছেন, তা সেইগুলো কেন করছেন লোকসভা ভোটের মুখে? ঠিক ভোট এলেই তখনই আপনার এসব বাড়ে। আর কর্মচারীদের ডিএ দেওয়ার বেলায় কোনো টাকা নেই, ওনার ভাষাতেই বলি, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এই যে উনি নৃত্য করেছিলেন বলে, এখন উনি সেটাই করছেন, কাউকে খাওয়াচ্ছেন, কাউকে খাওয়াচ্ছেন না। শেষ প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে বুঝতে পেরেছেন তিনি এবার সরকারে আসতে পারবেন না বা এমন কিছু, সেই জন্য কি ডিএদের এত বঞ্চনা করছেন ডিএ আন্দোলনকারীদের? উনি হিসেব করে নিয়েছেন যে যদি এই নির্বাচনের আগে কোনোভাবেই টাকা বের করবে না, আর যদি নির্বাচনের পরে উনি না আসেন তাহলে ওনার কোনো দেওয়ার কোনো প্রশ্নই নেই। বলবে আমি আমার জেদ বজায় রাখলাম, আমি টাকা দিইনি, শিক্ষিত লোকেদের টাকা দিইনি বলে আত্মপ্রসাদ অনুভব করবেন। আর যদি এইখানে ওইটাই তো বললাম, দুটো কারণ, একটা হচ্ছে যে উনি কাটমানি পাবেন না, আর দুই হচ্ছে যারা নিজেদের মেধায় চাকরি পেয়েছিল
তাদের উনি পেনশন এই ডিএর টাকা দেবেন না। আর একটা মিথ্যে কথা বলেন যে পেনশন নাকি উনি দেন। পেনশন সারা ভারতবর্ষে কোথাও বন্ধ হয়নি, নতুন স্কিম ওর পুরনো স্কিম। এই গতকালই উত্তরপ্রদেশের কর্মচারীরা আমাদের এখানে এসেছিলেন, তারা লড়াই করে তারা নিউ পেনশন স্কিমের বদলে ওল্ড পেনশন স্কিমে গেছে। এবং পেনশন দেয়া হয় আমাদের নিজেদের টাকায়, আমাদের টাকা যে জিপি ফান্ডে কেটে রাখা হয় চাকরি শুরু থেকে, সেই টাকা পেনশন ফান্ডের মাধ্যমে আমাদের দেয়া হয়। উনি মিথ্যে কথা বলে বেড়ান যে পেনশন নাকি উনি দেন। তো সুতরাং এই যে মানসিকতা, এই মানসিকতা সম্পন্ন মুখ্যমন্ত্রী যতক্ষণ থাকবে ততক্ষণ কর্মচারীরা যদি লড়াই সংগ্রাম না করে তাহলে কিছুই আদায় হবে না। এই অঙ্ক উনি কষে নিয়েছেন। আর যদি উনি যে বলছেন 250 সিট নিয়ে ফিরে আসবেন, তাহলে তো গণতন্ত্রকে কীভাবে দুর্মুষ করা যায় সেটা তো 15 বছর ধরে রাজ্যবাসী দেখছে। ধন্যবাদ।